প্রিয় এইচএসসি এর শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। তো এইচএসসি বলতে বর্তমানে রানিং আছে এইচএসসি 27, এইচএসসি 28 এন্ট্রি হয় না, এইচএসসি 28 এন্ট্রি হবে। তো এইচএসসি 27 তোমাদের উদ্দেশ্যে কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা, দেন তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে আর কি, তোরপর। সো গত তোমাদের এই প্লেলিস্টে আমি দিছিলাম যে স্থির তরিতের একটা সিকিউ সলভ করাইছিলাম। তো আজকেও সিমিলারলি আমরা স্থির তরিতের উপর আরেকটা সিকিউ সলভ করাবো। এবং এই সিকিউটা প্রথমে একটু হিন্টস দিয়ে দেয়, এই সিকিউটা একটু কমপ্লিকেটেড, একটু বড় হবে, বাট সিকিউটা ইম্পর্টেন্ট। কারণ এই টাইপের সিকিউ বিগত বছরগুলোতে আসছে, বলতে বিগত বছর বলতে কি 2025-এ এই টাইপের এবং 24-এ এই টাইপের সিকিউগুলো বেশিরভাগ সময়ে চলে আসছে। সো এই টাইপের সিকিউগুলো যদি আমরা একটু ভালো করে বুঝি, যেমন আজকে যে সিকিউটা পড়াবো, হয়তোবা ভিডিওটা একটু লম্বা হবে, একটা সিকিউ নিয়ে আলোচনা করবো, ভিডিওটা একটু লম্বা হবে, বাট এই সিকিউ এর খুঁটিনাটি সকল বেসিক দেওয়ার চেষ্টা করবো। হোপফুলি এই টাইপের সিকিউ আসলে তোমরা কিন্তু সলভ করতে পারবে ইজিলি। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এবং অবভিয়াসলি ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে থাকো, ক্লাসের একটা ছোট্ট রিভিউ ক্লাস শেষে কি করবা, রেখে যাবা। আর যখনই এই ম্যাথটা করতে বসছো, মানে এই ক্লাসটা দেখতে বসছো, অবভিয়াসলি হাতের মধ্যে ক্যালকুলেটর রাখবা, দেন খাতা কলম সাথে নিবা। ঠিক আছে? তো চলো আজকে আমরা এইচএসসি এর তীর্থইতের একটা সিকিউ দেখে ফেলি। তো আমাদের এই প্লেলিস্টটা হচ্ছে এইচএসসি বোর্ড সিকিউ এর প্লেলিস্ট, এবং এইখানে আজকে যে অধ্যায়ের সিকিউ আলোচনা করবো সেটা তো আগেই বলে ফেলছে, স্থিরতৈতের। এবং স্থিরতৈতের কোন বোর্ড? যশোর বোর্ড 2025-এর প্রবলেম। তো এটা কিন্তু সরাসরি বোর্ডের প্রশ্ন নিয়ে আমি মানে হাজির হয়েছি। সো তড়িঘড়ি করে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আর কি। তো তার আগে আমার ছোট্ট একটু রিভিউ দিয়ে দিই, মানে আমার পরিচয়টা দিয়ে দিই। নাম তো আর জানোই, বিপ্লব দেবনাথ। এবং ইনস্ট্রাক্টর যে চ্যানেল থেকে দেখছো বা যে পেজ থেকে দেখছো সেটারই ফাউন্ডার বলতে পারো বা ইনস্ট্রাক্টর বলতে পারো। এখানে হাবিজাবি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, এসএসসি বলো, হোয়াটএভার, সবগুলো নিয়েই কাজ করি। অর্থাৎ ফিজিক্স, পিসিএম, মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, এসএসসি, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। এবং আরেকটা নিউ পরিচয় কিছুদিন আগে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে লেকচারার ইন ফিজিক্স, সিলেট ইউনাইটেড মডেল কলেজ। ওকে, তাহলে চলো আমরা প্রবলেমটা দেখি, যশোর বোর্ড 2025-এর প্রবলেম। তো প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম। ফার্স্ট অফ অল, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ, বাট প্রবলেমে কিন্তু এবিসি ত্রিভুজ মেনশন করে নাই। আগে আমরা দেখি, প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছে যে সুতার সাহায্যে সমবর, সুতার সাহায্যে সমবর সমধর্মী। সমধর্মী বলতে কি, দুইটার ধর্ম অর্থাৎ চার্জের ধর্ম হচ্ছে সেম। দুইটা যদি পজিটিভ নাও তাহলে পজিটিভ, নেগেটিভ নিলে নেগেটিভ। এটা হচ্ছে সমধর্মীর মূল ট্রাম। ওকে, দেন সমান আদান। সমান আদান বলতে কি, চার্জের মানও সেম, চার্জের মানও সেম। ধর্ম সেম বলতে বুঝাইছে দুইটাই হয় পজিটিভ থাকবে, না হয় দুইটাই নেগেটিভ থাকবে। আর সমান আদান বলতে কি, চার্জের মান সমান, অর্থাৎ ধরো তুমি 2 কুলম নিছো, তাহলে দুইটাই 2 কুলম হবে, না হয় দুইটাই তোমার কি -2 কুলম হবে। এই হচ্ছে বিষয় আর কি। এবং ভর, অর্থাৎ যে দুইটা চার্জ আছে তাদের ভর সমান। তাহলে আধান বিশিষ্ট দুটি বস্তু, দুইটা বস্তু বা দুইটা বিন্দু, চার যাই বলো না কেন, সেটা এ বিন্দু হতে মুক্তভাবে ঝুলানো হয়েছে। এই হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দু থেকে ঝুলানো হয়েছে। যেখানে আদান দ্বয়ের মান, এই যে আদান দ্বয়ের মান বলে দিছে কি 5.4 মাইক্রো কুলম। এবং আদান দ্বয়ের অবস্থান বলছে বি ও সি বিন্দুতে। তো এই যে ঘটনাটা দিছে, এই ঘটনাটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে, ধরো এইখানে ধরো এইখানে একটা কোনো কিছু রাখলাম, অ্যাঙ্গার টাইপের কোনো কিছু রাখলাম। তো এইখান থেকে তুমি এইটাকেই বলছো তোমার এ পয়েন্ট। এবং এই এ পয়েন্ট থেকে তুমি কি করছো, আদান দুইটাকে ঝুলাইছো, ধরো একটা সুতার সাহায্যে ঝুলাইছো। এই সুতার সাহায্যে আমি আদান দুইটাকে ঝুলাইছি, কালার চেঞ্জ করি আমি আদানের, তাইলে হয়তো বা তোমাদের বুঝতে। ধরো এই একটা আধান নিলাম আমি, আর ধরো এই রেড, দুইটা আদানকে আমি একটা সুতার সাহায্যে ঝুলাইছি, বা দুইটা সুতার সাহায্যে ঝুলাইছি, হোয়াট এভার যেভাবে হোক ঝুলাইছি এ পয়েন্ট থেকে। এখন দুইটাই তো আদান। ওকে, এবং দুইটাই কি সমধর্মী, অর্থাৎ এইটাও যদি পজিটিভ হয় তাহলে এইটাও পজিটিভ, বা এটা নেগেটিভ হলে এইটাও নেগেটিভ। এখন আমরা জানি কি, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এই দুইটা কি পরস্পর থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, এইভাবে দূরে সরে যাচ্ছে। এবং গিয়ে একটা সময় তো এমন দূরত্বে যাবে, দেন তাদের মধ্যে আর কি করবে না, কোনো বিকর্ষণ বল কাজ করবে না, মানে একটা স্টেবল অবস্থায় পৌঁছে যাবে। তাইলে ওই স্টেবল অবস্থায় বলছে, ধরো এইখানে ভি আর এইখানে সি, বি এবং সি। এই যে তার মানে ধরো এই দুইটা সুতার সাহায্যে যখন ঝুলাইছো, তাইলে এই ধরো একটা আদান বি পয়েন্টে এসে স্থির হয়ে গেছে, আরেকটা আদান হলো আমাদের সি পয়েন্টে এসে স্থির হয়ে গেছে। বুঝা গেল? এই হচ্ছে আর কি ব্যাপার। এখন এইখানে কি বলে দিছে, এই হচ্ছে, তাইলে এই ডায়াগ্রামটাই তার পাইছে আর কি। তো তার ব্যাকগ্রাউন্ড ডায়াগ্রাম কিন্তু এইখান,
এইটাই তার ব্যাকগ্রাউন্ড ডায়াগ্রাম। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এখন বলে দিছে এ বি, বিসি এবং সি এ সমান হচ্ছে 1 মিটার। তার মানে এইখানে যে ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে, তাহলে এ বি সি যে ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ। তাহলে এইখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলেই দিছে, তার মানে তার ইন্টারনাল অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয়, 60 ডিগ্রি হয়। তার মানে এইখানে যে তিনটা ইন্টারনাল অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাহলে এই তিনটা ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত, 60 ডিগ্রি স্যার। ওকে ফাইন। তার মানে যখন আমি বুঝতে পারলাম, তার মানে এখানে কত আছে দেখো, 5.4 মাইক্রোকুলম, এটা প্রশ্নের মধ্যেই মেনশন করা আছে। সি পয়েন্টও কিন্তু 5.4 মাইক্রোকুলম প্রশ্নের মধ্যে মেনশন করা আছে। এই হচ্ছে হুপফুলি ডায়াগ্রাম। তো হুপফুলি আমাদের উদ্দীপকটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের একটা কমন একটা প্রবলেম থাকে, যেমন আমার স্টুডেন্টরাই বলো বা যারাই আছে, তারা একটা কমন প্রশ্ন করে যে আমি ফিজিক্স ফর্মুলা পারি, তবুও আমি ফিজিক্সের সলভ কেন পারি না। তো তাদের ক্ষেত্রে আমার একটি সাজেশন থাকবে, ফিজিক্সের সলভ পারি না তার মূল রিজন হচ্ছে এই যে ফিজিক্সের যে পটভূমি, দ্যাটস মিন উদ্দীপক, মানে উদ্দীপকে কি বলছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। আমরা কি বলি ভাবি, যেমন প্রাবল্য বলছে তাহলে প্রাবল্য সূত্র বসাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে অ্যাকচুয়ালি, বিভব বলছে বিভবের সূত্র বসাইলে আমাদের ম্যাথ হয়ে যাবে, বা কুলম্ব বল বলছে তার সূত্র বসাইলে ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ ম্যাথ হবে ঠিক আছে, বাট তার পটভূমিটা বুঝতে হবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। তো কারণ তুমি প্রাবল্য বলো বা তুমি কুলম্ব বল বলো, এই দুইটাই কিন্তু ভেক্টর রাশি, তোমাকে ভেক্টরের ডিপ নলেজ গুলো তোমাকে জানতে হবে বা বুঝতে হবে, আদারওয়াইজ তো তুমি সলভ করতে পারবে না। তুমি সূত্র ভাষায় সলভ করতে পারো, বাট এটা ফিজিক্সের ভাষায় তো সলভ কতটুকু গ্রহণযোগ্য সেটাও আমাকে বুঝতে হবে। তার মানে আমাদের যে কাজটা করতে হবে, ফিজিক্সের এই যে এরকম আমি উদ্দীপকটা তোমাকে বুঝিয়ে দিছি, উদ্দীপক অ্যাকচুয়ালি কি বলছে সেটা আমি বুঝিয়ে দিছি, এবং কোন জিনিসটা কি মিন করে সেটা আমি যে এরকম বুঝিয়ে দিছি। তোমাকেও প্রথমে যে প্রবলেমেই দেখ ফিজিক্সের, এই প্রবলেমের উদ্দীপকের স্টেটমেন্টটা তোমাকে এইভাবে প্রথমে ফিল করতে হবে। যেমন সমবর, আচ্ছা যেহেতু দুইটা আধান দিচ্ছে সমবর, আচ্ছা দুইটা বস্তুর ভর সমান হবে, দুইটা আধানের ভর সমান হবে। সমধর্মী, আচ্ছা দুইটা চার্জ হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। দেন বলছে সমান আধান, তার মানে কি দুইটা আধানের ভ্যালুই কি হবে, সমান হবে। এইভাবে তোমাকে ফিল করে করে ফিজিক্সটা পড়তে হবে, প্রবলেম সলভ করতে হবে, তাহলেই তুমি ফিজিক্সটা বুঝতে পারবা। আদারওয়াইজ তোমার ফিজিক্স বোঝা মানে এই যে বাংলার মতো মুখস্থ করলাম বা এর মতো মুখস্থ করলাম, এরকম মুখস্থ করে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবা না। ওকে, আবার যে জিনিসটা করতে পারো যে এইরকম করে তুমি বুঝতে পারছো না, ওকে ফাইন, তার মানে তুমি কি করবা, আরেকটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো। সেম টাইপের একসাথে তুমি মিনিমাম বোর্ডের, বলবো এনাদার কোনো কিছু না বলি, যেমন বোর্ডের এক টাইপের, যেমন তোমাকে বলছে এইরকম প্রাবল্য, তুমি মিনিমাম 6টা থেকে 7টা ম্যাথ এক টাইপের সলভ করতে থাকো, তাহলে দেখবা বাই ডিফল্ট সাবকনসিয়াস মাইন্ডও আমাদের মেমোরির মধ্যে কিছু সলভ হয়ে যায়। আচ্ছা আমাকে প্রাবল্য বললে এইখানে বললে এইভাবে এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, যেমন সাবকনসিয়াস মাইন্ডও কি হয়ে যাবে, আমাদের মাইন্ডের মধ্যে সেটা সেট আপ হয়ে যাবে। তো দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, দুইটা ট্রিক্স। ফার্স্ট অফ অল, আমাদের যে উদ্দীপক দিছে এই উদ্দীপকের পটভূমিটা আমি ফুল এ টু জেড ভালো করে বুঝবো। আর দ্বিতীয়টা হচ্ছে তারপরে যদি আমি না বুঝতে পারি, তাহলে সেম টাইপের ফার্স্ট অফ অল প্রবলেমগুলো ফাইন্ড আউট করবো, করে মিনিমাম 6টা থেকে 7টা প্রবলেম একসাথে সলভ করবো, দেখে দেখে সলভ করবো, একসাথে দেখে দেখে সলভ করবো, ঠিক আছে। কারণ আমি বুঝতে পারবো না তাইলে আমি কি ভাবে করবো। এরপরেও চেষ্টা করবো তোমাদের যে ইনস্ট্রাক্টর আছে এই 6টা বা 7টা ইনস্ট্রাক্টরের যেরকম শিখাইছে, তুমি তো অবভিয়াসলি প্রথমে শিখছো দেন না তুমি অ্যাপ্লাই করবা, তাহলে ওই ইনস্ট্রাক্টরে যেভাবে শেখায় সেইভাবে তুমি অ্যাপ্লাই করে ট্রাই করবা, বুঝা গেলো, সেইভাবে অ্যাপ্লাই করে ট্রাই করবা। আচ্ছা তাইলে এইটা দেখাইলাম কিভাবে আমরা ফিজিক্সটা বুঝতে পারি বা ফিজিক্সটা ফিল করতে পারি। আচ্ছা এখন আসে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। প্রথমে বলছে বস্তু দুটার ভর কত, ফাইন, এটা আমরা ইজিলি বার করতে পারি, বস্তু দুইটার ভর। বাট এখানে ইজিলি বাহরতে গেলেও কিছু কাহিনী আছে। কাহিনীটা এখন আসো, আমি এই চিত্রের মধ্যে যাই, কালারটা চেঞ্জ করি তাহলেই বুঝতে পারবা। এখন তুমি সুতার সাহায্যে বস্তুটাকে ঝুলাইছো, ওকে, তাহলে বস্তুটা সুতার সাহায্যে যেহেতু ঝুলাইছো, সেহেতু এইখান থেকে এই যে বি পয়েন্টে যে আদানটা আছে বা সি পয়েন্টে যে আদানটা আছে, এই আদানটা কি সুতা থেকে তো আর ছিঁড়ে পড়ে যায় নাই, এখানে তো সুতার অবস্থায় আছে। তার মানে দেখো আদানের মধ্যে ভরও আছে কিন্তু, তাইলে আমি এই আদানের ভর ধরলাম আমি এম, এই আদানের ভরও হবে এম। কারণ কি বলছে, সম ভর বিশিষ্ট, প্রবলেমের মধ্যেই বলে দিছে উদ্দীপকের মধ্যে সমভর বিশিষ্ট। তাহলে যেহেতু ভর আছে তার মানে তার এই আদানে একটা ওয়েট আছে, তাহলে আদানের ওয়েট, আমরা যে কোনো কিছুর ওয়েট সমান কি জানি, এমজি, ওয়েটটা কিন্তু এমজি জানি, ওকে ফাইন। তাহলে এই ওয়েটটা কোন দিকে কাজ করে, এই ওয়েটটা ডিরেক্ট ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে কাজ করে। কোনো একটা বস্তুর ওজন ওয়াই এক্সিস বরাবর ডিরেক্ট নিচের দিকে কাজ করে। তাহলে এইখানে যে ওয়েটটা ধরো বি পয়েন্টেই বলো বা সি পয়েন্টেই বলো, যেখানেই বলো না এখন এইখানে ওয়েট, এই যে এই আদানের ওয়েটটা নিচের দিকে কাজ করবে, এই আদানের ওয়েটটাও নিচের দিকে কাজ করবে, ফাইন। ওকে, আমার উদ্দেশ্য কিন্তু এম এর মান বার করা, আমার উদ্দেশ্য কিন্তু এম এর মান বের করা। আচ্ছা তাহলে এই ওয়েটটা কি করছে, এই ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এখন কোনো একটা বস্তু ধরো আমি মুক্তভাবে একটা বস্তু রাখলাম, এখন এই বস্তুটা কি করবে, ওজনের জন্য নিচের দিকেই পড়তে থাকবে, মাই রাইট। ওজনের তো কি হয়, আমাদের একটা বস্তুকে এইভাবে যদি রাখি দেন ছেড়ে যদি দেই তাহলে কি নিচের দিকে পড়তে থাকবে। তাহলে এইখানে যে বি পয়েন্টে যে বস্তুটা আছে এই বস্তুটা কি নিচের দিকে পড়ছে, না, বস্তুটা কিন্তু এই যে ঝুলে আছে।
ঝুলন্ত অবস্থা আছে। তার মানে অবভিয়াসলি এই যে নিচের দিকের ওয়েট, এই ওয়েটের সমান উপরের দিকে একটা কোনো কিছু আছে, যার কারণে বস্তুটা কি হচ্ছে, যে ঝুলন্ত অবস্থায় আছে, নাহলে তো বস্তুটা নিচে পড়ে যাইতো। তাইলে এই ওয়েটের বিপরীত দিকে ঠিক উপরের দিকে একটা কোনো কিছু আছে, উপরের দিকে একটা কোনো কিছু আছে। তাইলে ওই একটা কোনো কিছু আমি কিভাবে ফাইন্ড আউট করব? ওই যে উপরের দিকে যে একটা কোনো কিছু আছে, তাইলে ওই একটা কোনো কিছু আমি কিভাবে ফাইন্ড আউট করব? সেটার জন্য এখন আমাদের জানতে হবে টান বল। সেটার জন্য এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে টান বল। তাইলে আমরা একটা জিনিস মাথায় রাখবা, টান বল সহজ হিসাব, এইগুলা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার টপিকস আর কি, বাট এইখানে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। তো টান বল কোনো একটা বস্তুর ঝুলন বিন্দুর দিকে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ বস্তুটা যেই পয়েন্ট থেকে ঝুলন্ত অবস্থা আছে সেই বিন্দুর দিকে ক্রিয়াশীল থাকে। তাইলে এই দেখো এইখানে সুতার টান বল, এই যে এ পয়েন্ট থেকে মানে বস্তুটা ঝুলন্ত অবস্থা আছে, বি বস্তু মানে আধানটা ঝুলন্ত অবস্থা আছে, তাহলে এটা টান বল কাজ করবে এই দিকে। টান বল কাজ করবে কোন দিকে? এই দিকে। এই দিকে টি বলটা কাজ করবে, সুতার টান। ওকে, সুতার টানটা এইদিকে কাজ করবে। ফাইন, সুতার টান এইদিকে কাজ করলো। তাইলে আমি এখন দেখো এইটাকে আমি যদি দুইটা পার্ট করি, এই কোণটা কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম, এই ইন্টারনাল কোণ কিন্তু আমাদের কত হবে? 60 ডিগ্রি হবে। এই ইন্টারনাল কোণ 60 ডিগ্রি হবে। ফাইন, তাহলে আমি এইখান থেকে ঠিক লম্ব দ্বিখণ্ডক একটা আঁকি, এই কোণের লম্ব দ্বিখণ্ডক। তাহলে এই যে ছোট কোণ, আমি যদি এইটাকে কালার চেঞ্জ করি, গ্রিন কালার নেই, তাহলে এই ছোট অ্যাঙ্গেল থিটা, এই থিটার ভ্যালু কত হবে? এই থিটার ভ্যালু হবে আমাদের কত স্যার? 30 ডিগ্রি। এই থিটার ভ্যালু হবে আমাদের 30 ডিগ্রি, কারণ সম্পূর্ণটা আমাদের এই যে সম্পূর্ণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে তার অর্ধেক কত? 30 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটা হবে আমাদের 30 ডিগ্রি। এই কোণটা হবে আমাদের কত? 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি হয়েছে? তুমি দেখো, এই একটা লাইন আঁকছিলাম যেটা ওই যে সমদ্বিখণ্ডক, আর তারপরে এই দিকে একটা লাইন আঁকছি, দুইটাই পরস্পর প্যারালাল লাইন, আর এইটা কি তাদের ছেদক, এটা কি তাদের ছেদক। তাহলে এই কোণ এবং এই কোণ সমান, কি জন্য সমান? কারণ তারা পরস্পর কি একান্তর কোণ, আর আমরা কিন্তু ক্লাস 7-এ শিখছিলাম একান্তর কোণ পরস্পর কি হয়? সমান হয়। তার মানে এইটা 30 ডিগ্রি হয়, এইটা কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি হয়েছে। বাট এই দিকের বলটা তাইলে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? টান বলের উপাংশ রিপ্রেজেন্ট করে। তাহলে এই দিকের টান বলের উপাংশ কি হবে? এখন দেখো অ্যাঙ্গেল আছে না এই উপরের দিকে উপাংশের সাথে, তাহলে মাথায় রাখবা উপাংশের ক্ষেত্রে, উপাংশের ক্ষেত্রে যার সাথে কোণ থাকবে তার সাথে cos দিবা। উপাংশের ক্ষেত্রে যার সাথে কোণ, যার সাথে কোণ মানে থিটা, তার সাথে cos, থিটা তার সাথে cos, তার সাথে cos। তার মানে এই দিক বরাবর আমাদের হবে টি কস থিটা, টি কস থিটা। এখন উপাংশ তো আমরা লম্ব উপাংশ যেন দেখছিলাম, যে এই যে একটা ভেক্টর ছিল এইভাবে, দেন আর ভেক্টর, এটাকে এইভাবে দুইভাবে আমরা পাঠ করতাম লম্ব উপাংশ। তাহলে এই দিকের উপাংশটা তো পাইছো, তার মানে এখন এই দিকে একটা উপাংশ আছে টি এর, তাহলে এর দিকে কি হবে? টি সাইন থিটা, টি সাইন থিটা। তাইলে এই যে প্রথম থেকে বলছিলাম, বস্তুটা যদি এইখানে এই যে এই ওজনের কারণে, এই যে ওজনের যে ইয়েটা আছে, এই ওজনের কারণে সে কি করতে চাইবে? নিচের দিকে পড়তে চাইবে, বাট তারে কোন বলে তাইলে ধরে রাখছে, তারে এই যে টি কোস থিটার কারণে সে কিন্তু আর নিচের দিকে পড়তে পারছে না, মানে ব্যালেন্স অবস্থা আছে, মানে বি বিন্দুতে আছে, স্টেবল অবস্থা আছে। তো হোপফুলি এটা বুঝাইতে পারছি। এখন দেখো বি এবং সি, বি এবং সি তারা পরস্পর কি আছে, যেমন সমধর্মী বিধায় তাদের মধ্যে পরস্পর কোন ধরনের বল ক্রিয়াশীল? তাদের মধ্যে কুলম্বের বিকর্ষণ বল ক্রিয়াশীল। ঠিক আছে, তাদের মধ্যে পরস্পর বিকর্ষণ বল, অর্থাৎ বি এবং সি পরস্পর দূরে সরে যাইতে চাচ্ছে। কিন্তু আবার এই যে টি সাইন থিটা, এইটার কারণে কি তারা পরস্পর আবার টি সাইন থিটার কারণে এই যে বিটা কোন দিকে আসবে? বিটা মুভ করে সি এর দিকে আসবে। সিমিলারলি এইখানেও সেম কেসটা করলে এইখানেও পাইবা তুমি টি সাইন থিটা, এইখানে সিটাও আবার কার দিকে আসবে? বির দিকে আসবে। এখন যেহেতু তারা বি এবং সি থেকে দূরেও সরে যাচ্ছে না, আবার কাছাকাছিও আসছে না, তার মানে আমি বলতে পারি এই যে টি সাইন থিটা, যে টান বলের যে আমাদের সাইনের উপাংশ যেটা, সেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাদের কুলম্ব বলের সমান হবে। সেই ভ্যালুটা হবে আমাদের কি? কুলম্ব বলের সমান। তার মানে এখানে দুইটা কনসেপ্ট পাইলাম, টি কোস থিটাটা হবে আমাদের এই যে আদানটা আছে আদানের ওজনের সমান, আর টি সাইন থিটাটা হবে বি এবং সি বিন্দুতে দুইটা আদান যে আছে তাদের মধ্যকার যে কুলম্ব বল, সেই কুলম্ব বলের সমান। হোপফুলি তাইলে গয়ের পটভূমিটা বুঝতে পারছি। এখন যেহেতু গয়ের পটভূমিটা বুঝতে পারছি, এখন গটা আমাদের জন্য ইজি হবে, এখন গ সলভ করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা সলভ করে ফেলি। এই ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ডায়াগ্রামটা আঁকতে হবে, ক্লিয়ার? এই ডায়াগ্রামটা আঁকতে হবে, ঠিক আছে? তাইলে এখন আমি কি বলছিলাম দেখো, টি, টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটা সমান কি হবে? এই যে টি সাইন থিটা এইদিকে, তাহলে কুলম্ব বলের সমান হবে এফ। এফ, এফ বলতে কুলম্ব বল, কুলম্ব বল কি ছিল? এফ সমান ছিল 1/4 পাই এপসাইলন নট Q1/Q2, দেন কি আর স্কোয়ার। তাহলে এখানে আর বলতে কি আছে? এই দেখো, সরি, এখানে আর বলতে হচ্ছে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। সো বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব কত দিয়েছে? বি সি সমান 1 মিটার বলে দিয়েছে, তার মানে আর এর ভ্যালু কিন্তু 1। ওকে, তাহলে পাইলাম, তাহলে আমি টি সাইন থিটা সমান লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার।
ওকে, তাহলে টি সাইন থিটা, সাইন থিটার মান কিন্তু আমাদের কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা সমান এখন আমি ডিরেক্টলি লিখলে 1/4 পাই এপসাইলন নট Q1/Q2 আর স্কোয়ার, এটাকে সমীকরণ 1 ধরলাম। ওকে, সিমিলারলি টি কোস থিটা সমান আমি কি লিখতে পারি, টি কোস থিটা সমান লিখতে পারি আমি ওজন। তাহলে ওজন সমান আমি কি জানি, এমজি। ওজন সমান জানি এমজি, আমার উদ্দেশ্য কিন্তু এই এমটাই বের করা। তাহলে এইটাকে ধরে নিলাম কি আমি 2 নং ইকুয়েশন। তাহলে 1 এবং 2 যদি ডিভাইড করি তাহলে টিটা কিন্তু আমাদের বাদ চলে যাবে, আমার টি তো দরকার নাই, আননেসেসারি ডাটা, টি আমার দরকার নাই। এবং Q1 এবং Q2 এর ভ্যালু কিন্তু তুমি জানো দেওয়াই আছে, এই দেখো বলেই দিছে চার্জের মান কত, 5.4 মাইক্রো কুলম। তার মানে এইখানে Q1 এবং Q2 দেওয়াই আছে, তাহলে Q1 ইজ ইকুয়াল Q2 ইজ ইকুয়াল 5.4 মাইক্রো কুলম। তার মানে এটাকে এখন যদি আমরা কুলম্বে নেই তাহলে 5.4 ইন্টু 10⁻⁶। ওকে, আর আর এর মান তো আর আমাদের 1 দেওয়াই আছে, আর এর মান 1 মিটার দেওয়াই আছে। আর 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু কিন্তু আমরা জানি 9 × 10⁻৯। 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯। শেষ। তাইলে এখন আমি 1 ডিভাইডেড যদি 2 করি বা 2 ডিভাইডেড 1 করি তাহলে কিন্তু আনসারটা আমরা পেয়ে যাব। তাহলে 1/2 আমি করতেছি, যদি করি তাইলে দেখো আমি কি লিখতে পারি, টি সাইন থিটা বাই হচ্ছে টি কস থিটা, টি সাইন থিটা বাই হচ্ছে টি কস থিটা। আর আমি এই অংশের ভ্যালু ডিরেক্ট আমি লিখে ফেলি 9 × 10⁻৯, 9 × 10⁻৯। আচ্ছা, দেন Q1 বাই হচ্ছে Q2, আর স্কোয়ার না লিখলে হইতো, তবু আমি লিখলাম আর স্কোয়ার। আর নিচে হবে কি আমাদের এমজি, আমার উদ্দেশ্য কিন্তু এম বের করা। তাহলে এখন কালারটা চেঞ্জ করি, তাহলে এইটি এইটি ভেনিশ, এইটি এইটি আমাদের কিন্তু ভেনিশ। ওকে, তাহলে এখন আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি দেখো সাইন থিটা বাই কস থিটা সমান কি জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা সমান আমরা জানি টেন থিটা। আচ্ছা, আমি এই জিনিসটাই আবার নিচে চলে গেছে, তো এই জিনিসটাই আবার উপরে লিখি, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাইলে আমরা পাইলাম কি দেখো, একটু আগেই পাইছি টি সাইন থিটা পাই হচ্ছে টি কস থিটা। আর এইখানে আমি লিখছিলাম 9 × 10⁻৯, দেন লিখছিলাম আমি Q1/Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, আর নিচে ছিল আমাদের এম, যে উদ্দেশ্য ছিল আমাদের এম এর মান বের করা। কারণ টিটি তো বাদ, সিমিলার রাশি। সাইন থিটা বাই কস থিটা থাকলো, তাইলে এইটা সমান আমরা জানি কি টেন থিটা। ফাইন, 9 × 10⁻৯। আচ্ছা, Q1 এর ভ্যালু হতো, Q1 এর ভ্যালু হচ্ছে 5.4 × 10⁻6। সিমিলারলি Q2 এর ভ্যালু হতো 5.4 × 10⁻6। ওকে, আর আর এর মান তো 1 ছিল, তার মানে 1 স্কোয়ার বসাইলে সেটা 1ই আসবে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এম গেল, আর জির মান কত আমরা জানি 9.8। তাইলে এইখান থেকে আমি তাইলে এম সমান কি লিখতে পারি, এম সমান লিখতে পারি দেখো যে 9.8, 10, 10 থিটার মান কত, থিটার মান বলছিলাম 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি, এবং উপরে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত হয় আমরা একটু দেখে ফেলি। 5.4, তাহলে উপরে আমাদের যে ভ্যালুটা আসবে 0.26244 উপরের ভ্যালুটা আসে। আচ্ছা, তাহলে এখন যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে, তাহলেই আমাদের এম এর ভ্যালুটা চলে আসবে 9.8, 10 30। তাহলে স্যার আমাদের এম এর মানটা আসে, এম এর মানটা আসে এম সমান, তাইলে আমরা লিখতে পারি 0.046 কেজি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত আনসার। বলছিল বস্তুর ভর কত, তাহলে আমরা ইজিলি বস্তুর ভরটা বের করে ফেলতে পারছি। তাহলে এই প্রশ্নটা যদি এগেইন একটু রিভিউ করি, মানে গতে বলছিল বস্তুর ভর কত, তাহলে এগেইন যদি একটু রিভিউ করি তাহলে জিনিসটা দাঁড়াইছে, দেখো একটা বস্তুকে আমি সুতার সাথে ঝুলাইছি, তার মানে সুতার অবভিয়াসলি একটা টান আছে, তো টান বলটা ঝুলন বিন্দুর দিকে কাজ করে। সো আমি ঝুলন বিন্দুর দিকেই নিছি। এখন টান বলকে আমি দুইটা উপাংশে ভাগ করছি, এই যে এখানে কিন্তু আমি উপাংশের কনসেপ্টটা বুঝিয়ে দিছি। একটা ভেক্টরকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এবং আমি এইখানে ধরছিলাম থিটা। এইটা থিটা কি জন্য আসছে, এই যে একান্তর কোণ বলেই থিটা আসছে। সো এইখানে থিটা, এখন যার সাথে থিটা থাকে তার সাথেই বলছিলাম উপাংশের ক্ষেত্রে আমরা কোণ নিব, তার মানে উপরের দিকে হয়ে গেছে আমাদের টি কস থিটা, আর এই দিকে হয়ে গেছে আমাদের টি সাইন থিটা। ফাইন, নিলাম। তারপরে এই টিক বরাবর ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে আছে কি আমাদের ওজন আছে এমজি, তো এই নিচের দিকে আছে কি আমাদের এমজি। তাহলে এই যে ওজন এবং টি cos থিটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তার মানে কি তারা পরস্পর সমান, সাম্যাবস্থা আছে যেহেতু তারা পরস্পর সমান ধরে করছে। আচ্ছা, এরপরে বি এবং সি বিন্দুতে পরস্পর বিকর্ষণ বল আছে, এবং টি সাইন থিটার কারণে তারা পরস্পর কি হতে যাচ্ছে, যে কাছাকাছি আসতে চাচ্ছে, কিন্তু তারা দূরেও সরে যাচ্ছে না আবার কাছাকাছিও আসছে না। দ্যাটস ওয়াই বি এবং সিতে কি আছে, ব্যালেন্স অবস্থা আছে। বি এবং সিতে আমাদের ব্যালেন্স অবস্থা আছে। দ্যাটস ওয়াই আমরা তাইলে এখন বলতে পারি যে বি বিন্দু এবং সি বিন্দুতে যে বিকর্ষণ বল এবং টি সাইন থিটা পরস্পর সমান, আমি এই লজিকটা অ্যাপ্লাই করছি। তাইলে টি সাইন থিটা সমান আমি তাদের বিকর্ষণ বল, দ্যাটস মিন কুলম্ব বল, এবং টি কস থিটা সমান আমি ওজন নিছি, দেন রেশিও নিছি, নিয়ে আমি সলভ করছি। সলভ করে আমি এম এর মানটা খুব সুন্দর করে কত পাইছি, যে 0.046 কেজি পেয়ে গেছি। ওকে, তাহলে এইটাই ছিল আমাদের গরুর গোর অ্যান্সার। এখন চলো আমরা ঘোড়ার গোর প্রশ্নটা কি বলছে সেটা একটু অ্যানালাইসিস করি। ঘোড়ার গোটা আমাদের বলবো যে ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই টাইপের প্রবলেমগুলা বেশি আসছে।
তাইলে দেখো এখানে বলছে এ বিন্দুতে যদি 5.4 মাইক্রোকুলম চার্জ স্থাপন করলে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে -1 কুলম চার্জ স্থির রাখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তোমাকে স্পষ্ট বলে দিচ্ছে এবিসি একটা ত্রিভুজ গঠিত হবে এবং এ পয়েন্টও তোমাকে একটা চার্জ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 5.4 মাইক্রোকুলম, যে কোনো চার্জ দিতে পারতো। 5.4, আগে যেহেতু বি এবং সিতে 5.4 দিছে, এখন এতে যেন 5.4ই দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো চার্জ দিতে পারতো। আচ্ছা, হোয়াট এভার। এখন বলছে কি এবিসি ত্রিভুজের মধ্যমাত্রের ছেদবিন্দুতে -1 কুলম চার্জ স্থির রাখা যাবে কিনা। তো এইটার সলভে আমরা পরে আসি, আগে আমাদের এই ডাউটগুলো সলভ করি যে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রয় বলতে কি বুঝি, এই জিনিসটা আগে সলভ আউট করি, দেন না আমরা প্রবলেম সলভে আসবো। আচ্ছা চলো আগে আমরা এই যে একটা সমবাহু ত্রিভুজ দিচ্ছে তার মধ্যমাত্রয় সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা ত্রিভুজটাকে আমি কপি করে নিই। ওকে, কপি করা শেষ, এখন আমি পেস্ট করতে পারবো। ওকে, আমি পেস্ট করলাম। তাহলে এটাকে একটু বড় করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন আমাকে মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা কি জানি স্যার? মধ্যমা হচ্ছে ধরো এই একটা শীর্ষবিন্দু থেকে, এটাকে তো এ পয়েন্ট বলছে, এটাকে বি পয়েন্ট বলছিল, এটাকে সি পয়েন্ট বলছিল, তাহলে মধ্যমা কাকে বলবে? ধরো এ শীর্ষ বিন্দু থেকে বি এবং সি এর মধ্যবিন্দু, বি এবং সি এর মধ্যবিন্দু ধরলাম এইটা, এই যে সংযোগ রেখা, এই সংযোগ রেখাটাকেই বলা হবে অ্যাকচুয়ালি ত্রিভুজের মধ্যমা। তাহলে এই যে এই ডিটা হচ্ছে কি ত্রিভুজের মধ্যমা, এই ডিটা কিন্তু বি এবং সি এর মধ্যবিন্দু। সিমিলারলি আমি বি পয়েন্ট থেকে যদি এসি এর ঠিক মিডিল পয়েন্টে একটা রেখা টানি, তাহলে এই রেখাটাই হবে অ্যাকচুয়ালি মধ্যমা। এই যে এইটাকে দিলাম আমি ই, তাহলে ইটা হবে এ এবং সি এর মধ্যবিন্দু। সিমিলারলি এই হচ্ছে আর কি কাহিনী, এটাকে দিলাম আমি এফ, এফটা হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে আমাকে বলছে এই যে এই পয়েন্ট, এই যে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে এই পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম আমি জি। এই জি পয়েন্টে বলছে -1 কুলম চার্জ রাখলে সেটা স্থির থাকবে কি না। তার মানে এ পয়েন্টেও চার্জ দেওয়া ছিল কত, 5.4 মাইক্রোকুলম, সি পয়েন্টও ছিল আমাদের 5.4 মাইক্রোকুলম এবং বি পয়েন্টও ছিল আমাদের 5.4 মাইক্রোকুলম। আচ্ছা ফাইন। আর জি পয়েন্টে বলছে কি -1 কুলম চার্জ, জি পয়েন্টে -1 কুলম চার্জ। এখন প্রবলেমে তোমাকে এইভাবে বলতে পারতো জি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, এইটাও বলতে পারতো, বাট আমাকে বলছে চার্জটা স্থির রাখা যাবে কিনা সেটাই আমি ফাইন্ড আউট করবো। তাহলে এখানে কনসেপ্টটা হচ্ছে চার্জ তখন স্থির থাকবে যখন এ বি এবং সি এর জন্য জি বিন্দুতে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের লব্ধি বলটা শূন্য হবে, তখনই চার্জটা স্থির থাকবে, আদারওয়াইজ চার্জ স্থির থাকবে না। যদি নেট বলের কোনো একটা ভ্যালু পাও, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক না কেন, কোনো একটা যদি মান পেয়ে যাও তাহলে সেটা আর স্থির থাকবে না। এই হচ্ছে মূলত কনসেপ্ট। তার মানে আমরা যে জিনিসটা করব, জি পয়েন্টে আমরা এ বি সি এর ধরুন যে বলটা ক্রিয়েট হয়েছে তাদের লব্ধি বলটা ফাইন্ড আউট করবো, তাদের লব্ধি বলটা ফাইন্ড আউট করব। তাহলে লব্ধি বল ফাইন্ড আউট করতে হলে তো আমাদের কুলম্বের ফর্মুলা লাগবে, অর্থাৎ এফ সমান এই যে আমি এখানে ধরলাম 9 × 10⁻৯ শূন্য মাধ্যমে, যেহেতু আমি এক লাগেই লিখে দিচ্ছি, দেন Q1 Q2, এইগুলো নিয়েও কোনো পেইন নাই, প্রত্যেকটা পয়েন্টে এ পয়েন্টে বি পয়েন্টে সি পয়েন্টে ধরলাম Q1 দেওয়াই আছে এবং জি পয়েন্টে -1 যেটাকে Q2 ধরলাম। কিন্তু আমার যে প্রবলেমটা হবে সেটা হবে ডিস্টেন্স নিয়ে। তো আমাকে ফার্স্ট অফ অল ডিস্টেন্সটা বার করতে হবে। তাইলে এই যে এই ডিস্টেন্সটাই হবে আর, এই ডিস্টেন্সটাই হবে আর, এই ডিস্টেন্সটাই হবে আর। যখন এ পয়েন্টের জন্য বের করবো তখন হবে এজিটার দূরত্ব, বি পয়েন্টের জন্য বের করলে হবে বিজি এবং সি পয়েন্টের জন্য বের করলে হবে সিজি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ দিছে এজন্যই এজি বিজি এবং সিজি সমান হবে। উইদাউট সমবাহু ত্রিভুজ না থাকলে সেটা সমান হবে না। বাট হোপফুলি সমবাহু ত্রিভুজ ছাড়া তোমাদের দিবে না, সো তোমরা সমবাহু ত্রিভুজ নেই পড়ে থাকো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ ছাড়া দিবে না, আমার এটা দৃঢ় বিশ্বাস। তাইলে চলো এখন আমরা বের করি। তো দেখো আমাদের এই পাঠের ভ্যালু কিন্তু জানি, এ বির ভ্যালু জানি আমি, এ এবং বির ভ্যালু কিন্তু দেয়া আছে 1 মিটার। আচ্ছা আমি এইখান থেকে লম্ব আঁকছিলাম, মানে লম্ব দ্যাটস মিন মধ্যমা আঁকছিলাম ডি। আচ্ছা এবং বিডি, তাহলে বিডির ভ্যালু কত হবে? বিডির ভ্যালু হবে 0.5। কারণ কি বিসি সমান 1 দেওয়া ছিল, এই যে বিসি সমান প্রবলেমের মধ্যেই দেখো 1 দেওয়া ছিল উদ্দীপকে, তাহলে ডি কি বিসি এর মধ্যবিন্দু না, তার মানে বিডি সমান কত হবে? 0.5। তাহলে তুমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটা ভূমির উপরে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, মধ্যমাটা ভূমির উপরে 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তার মানে এখন তোমার এডিটা বের করবা, এডি কিভাবে বের করবা? পিথাগোরাস, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করবো। এইটা হচ্ছে আমাদের কি অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, তার মানে এটা ধরলাম আমরা লম্ব। তাইলে আমরা জানি কি লম্ব স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার, মানে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বিডি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তা আমার দরকার এডির ভ্যালু, তাহলে এডি সমান লিখতে পারি রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ারের ভ্যালু কত? এবির ভ্যালু কিন্তু 1, তার মানে এবি স্কোয়ারের ভ্যালু হবে 1, তার মানে আমি 1 স্কোয়ার দিলাম। আর বিডি স্কোয়ারের বিডির মান কত? 0.5, তার মানে 0.5 স্কোয়ার। তাহলে এইটা করলে কিন্তু আমার এডির ভ্যালুটা পাবো, তার মানে রুট ওভার 1 - 0.5 স্কোয়ার।
তার মানে এইটার ভ্যালু আসে কত? এইটার ভ্যালু আসে 0.87 মিটার, 0.87 মিটার। তাহলে এডি পাইলাম। বাট আমার কথা হচ্ছে এডি বের করা কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এজি বের করা। এজি মানে এইখান থেকে এইখানে ডিস্টেন্স, এই যে আমি সবুজটা দিলাম, এই ডিস্টেন্সটুকু আমার বের করা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। এখন আমরা জানি কি, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের মধ্যমা এই যে রেখাটাকে, যে মধ্যমা, যে মধ্যবিন্দুটা আছে বা ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে এই যে মধ্যমাত্র যে বিন্দুটা সেট করে তাকেই বলা হয় কি ভরকেন্দ্র। তো ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে তুমি এই এডির, যে এডির ক্ষেত্রে তুমি এজির ভ্যালু বলতে পারো রেশিও হিসেবে 2, এবং তোমার জিডির ভ্যালু হচ্ছে আমাদের 1, 2 এবং 1। তাহলে সম্পূর্ণটা দৈর্ঘ্য কত আছে? 0 পয়েন্ট ইয়ে। তার মানে এজি সমান তুমি লিখতে পারো, এজি সমান লিখতে পারো তুমি 2/3 এডি। এজি সমান লিখা যায় 2/3 এডি। তার মানে 2/3, এবং এডির ভ্যালু কত? এডির ভ্যালু হচ্ছে আমাদের 0.87। তার মানে আমি এটাকে লিখলাম × 2 ভাগ হচ্ছে 3। তার মানে এইটা হচ্ছে 1/√3 আসবে, বা 0.57 আসবে। 0.58 নিতে পারো, 0.58 মিটার। তার মানে তোমার আর এর মান বের হয়ে গেছে, এই যে ফর্মুলা যে আরটা বসে বা সেই আর এর মানটা বের হয়ে গেছে 0.58। তাহলে বিজিও সেম, মানে এখানে তিনটে পয়েন্টের ক্ষেত্রে আর এর মান সেম। ওকে, এখন যে কনসেপ্টটা করবা, সিম্পল একটা কনসেপ্ট। এ বিন্দুর চার্জের জন্য আমি সি বিন্দুতে মানে বল বের করবো, কুলম্ব বল, এবং বি বিন্দুর চার্জের জন্য আমি জি বিন্দুতে কুলম্ব বল বের করবো, এবং সি বিন্দুর চার্জের জন্য আমি কি করব, আলাদা আলাদা করে ফার্স্ট অফ অল কুলম্ব বল বের করব। এটা কিন্তু আমরা গোয়ের সলভ করাচ্ছি। তাহলে চলো এখন আমরা এ বিন্দুর চার্জের জন্য এখন আমি জি বিন্দুতে কি বের করি, বল বের করি। কালারটা চেঞ্জ করি। ওকে, তাহলে এ বিন্দুর চার্জের দরুন, এ বিন্দুর চার্জের দরুন জি বিন্দুর বল, এ বিন্দুর চার্জের দরুন জি বিন্দুর বল। তাহলে ধরলাম আমি এফ এ। তাইলে এইখানে কিন্তু আমি ডিরেক্ট 9 × 10⁹ লিখে দিচ্ছি, হোপফুলি তোমরা বুঝছো। দেন হচ্ছে Q1 এবং Q2। তাহলে এই ক্ষেত্রে Q1 এবং Q2 দুইটার ভ্যালু কিন্তু সেম দেওয়া আছে, দেখা যায় 5.4 মাইক্রোকুলম দেওয়া আছে, মাইক্রোকুলম। সো এটাকেই আমি 5.4 × 10⁻⁶ কুলম্বে নিয়ে নিচ্ছি। আর আমি একটু আগে এজির ভ্যালুটা বের করছি, কত? এজির ভ্যালু বের করছি 0.58 মিটার। তাহলে আমি এটাই বসাইবো। তাহলে Q1 5.4 × 10⁻⁶, দেন হচ্ছে 5.4 × 10⁻⁶, আর এজির ভ্যালুটা বের করছিলাম কত? 0.58 স্কোয়ার। তাহলে এফ এ বলের মানটা বের হয়ে গেছে। এখন বল কোন ধরনের রাশি স্যার? বল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন দেখো, এ পয়েন্টে তোমার পজিটিভ চার্জ আছে, আর জি পয়েন্টে -1 ছিল না? ও সরি, এখানে একটু মিস্টেক আছে। Q1 এবং Q2 এর মান 5.4 হবে না। কি জন্য হবে না? দেখো, তোমার এ বিন্দুতে চার্জের মান দেওয়া আছে 5.4 মাইক্রোকুলম, কিন্তু জি বিন্দুতে চার্জ কত ছিল? -1। তাহলে জি বিন্দুর মানে কিউটুর ভ্যালু হবে -1 আর কি। এটা একটু কারেকশন করবা। ওকে, তাহলে Q1 এর ভ্যালু হচ্ছে 5.4 মাইক্রোকুলম, মানে 5.4 × 10⁻⁶, আর Q2 এর ভ্যালু হচ্ছে আমাদের 1। আমি কিন্তু এখানে মান নিয়ে কাজ করব, বলের ক্ষেত্রে বা প্রাবল্যের ক্ষেত্রে মান নিয়ে কাজ করব, সিম্বল নিয়ে কাজ করার প্রয়োজন নেই। বাট বিভবের ক্ষেত্রে সিম্বল, আমরা যখন নেক্সট যখন ভিডিওটা আপলোড করব, অবভিয়াসলি বিভবের ভিডিও আপলোড করার ট্রাই করব, সিকিউ সলভ, তাহলেই বুঝতে পারবা। তো এই বিভবের সিকিউ দেখতে হইলেও কিন্তু পেজটাকে ফলো দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, হোয়াট এভার। তো গেল আমাদের, তাহলে এখানে কারেকশনটা করে ফেলি, আমি ড্রতে গেলাম, এইটা তো কারেকশন হবে। তাহলে এখানে তো কিউটির ভ্যালু কত পাইলাম আমরা? কিউটির ভ্যালু তো আমরা 1 পাইলাম, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, ফাইন। তাহলে এটা ক্যালকুলেট করলে তো একটা ভ্যালু আসবে, আমি ভ্যালুটা পরেই বসে, সমস্যা নেই। আচ্ছা, ভ্যালু বের করে ফেলি। তাহলে এখানে ভ্যালু কত আসে? 9 × 10⁹ × 5.4 × 10⁻⁶, ভাগ হচ্ছে 0.58 স্কোয়ার। তাহলে এইখানে ভ্যালুটা, যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1.44 × 10⁵ নিউটন। আচ্ছা, তাহলে এফ এর চার্জের দরুন জি বিন্দুতে বল আমরা পাইছি কত? 1.44 × 10⁵। বাট কি বলছিলাম আমি? বল একটা ভেক্টর রাশি, তার মানে তার ডিরেকশন কোন দিকে হবে? দেখো, এইটা হচ্ছে পজিটিভ চার্জ, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে ডিরেকশন হবে কি আকর্ষণধর্মী। এখন যেহেতু জি বিন্দুতে তুমি চার্জটা রাখছো, দ্যাটস ওয়াই জি এর চার্জটাকে তুমি কি করতে পারবা? আনা নেয়া করতে পারবা, মুভ করতে পারবা, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় টেস্ট চার্জ। তাহলে আমরা ধরে নেই এই ধরনের মেথডের ক্ষেত্রে যে ফিক্সড চার্জ হচ্ছে এ পয়েন্টে, তাহলে এ চার্জের দিকেই টেস্ট চার্জটা যাবে, তার মানে তার ডিরেকশনটা হবে এই দিকে, এফ এর ডিরেকশনটা হবে এই দিকে। তার মানে আমরা বলবো যা কি জি এ বরাবর, জি এ বরাবর। ওকে, এখন দেখো, সিমিলার কেস, যেহেতু বি বিন্দুতেও চার্জের মান এ বিন্দুর চার্জের সমান, এবং সি বিন্দুতেও চার্জের মান এ বিন্দুর চার্জের সমান, এবং সমবাহু ত্রিভুজ থাকায় বি থেকে জি এর বিন্দুর দূরত্ব এ থেকে জি বিন্দুর সমান বা সি থেকে জি বিন্দুর সমান, যেহেতু সেহেতু বি বিন্দুর চার্জের দরুনও জি বিন্দুতে আমাদের বলের মান সেম আসবে, এবং সি বিন্দুর চার্জের দরুনও জি বিন্দুতে আমাদের বলের মান কি আসবে? সেম আসবে। তাহলে এখানে লিখে দিতে পারো, বা তুমি বারবার সেম প্রসেস করেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখানে শর্টকাটেই করে ফেলবো।
বি বিন্দুর চার্জের দরুন, ধরুন জি বিন্দুর বল, সরি জি বিন্দুর বল, বল আমি এফ বি, আমি ডিরেক্ট এখন মান বসিয়ে দিব 1.44 ইন্টু হচ্ছে কত 10⁵ নিউটন। এখন দিতে হবে কি ডিরেকশন, যা সেটাও কি আকর্ষণ ধর্মী, তার মানে এর বলের ডিরেকশন কোন দিকে থাকবে এই দিকে, যা হচ্ছে কি আমাদের জিবি বরাবর, জি থেকে বি এর দিকে, যা জিবি বরাবর বরাবর। সিমিলার কেস সি বিন্দুর চার্জের দরুন, সি বিন্দুর চার্জের দরুন জি বিন্দুর বল, জি বিন্দুর বল এফ সি, সেটা হবে 1.44 ইন্টু 10⁵ নিউটন, সেটাও কোন দিকে হবে, যা আমাদের কি জি সি বরাবর, এটাও আকর্ষণ ধর্মী। ওকে, এইটুকু হোপফুলি আমরা সবাই প্রত্যেকেই বুঝতে পারছি। এখন চলো, যেহেতু বল একটা ভেক্টর আসে, এখন আমি বলছিলাম কি তিনটার লব্ধি বের করবো, তিনটার লব্ধি যদি শূন্য হয় তাহলেই আমরা বলতে পারবো যে -1 কুলম্ব চার্জ জি বিন্দুতে স্থির থাকবে, আদরের সেটা স্থির থাকবে না। তাহলে এখন আবার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি একটু। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এইখানে ছিল আমাদের কি জি বিন্দু, তাইলে এই দেখো এই দিকে ছিল আমাদের এফপি, তারপরে এই দিকে ছিল কি আমাদের এফ সি, আর এই দিকে ছিল আমাদের কি এফ এ, এইদিকে ছিল আমাদের এফ এ, এইদিকে ছিল আমাদের এফ বি, এবং এইদিকে ছিল আমাদের এফ সি। দেখো আমি যেভাবে আঁকছি হয়তোবা তোমাদের সলিউশনে এইভাবে করা নাই, কিন্তু আমি বলবো যে এইভাবে তুমি যদি সলভ করো তাহলে তুমি নিজেই ফিল করতে পারো, তুমি নিজে ফিল করতে পারো, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তুমি আরেকটা মেথড সেম অ্যাপ্রোচে করলে দেখো তুমি ইজিলি সলভ করতে পারছো। ওকে, এফ জি। এখন আমি যদি ধরো এইটা দ্বারা ত্রিভুজ ড্র করি, যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটা যদি আমি ড্র করি, তাহলে এইভাবে ছিল ত্রিভুজটা, হয়তোবা সমকোণী মানে সম্ভব বোঝা যাচ্ছে না, তবুও বুঝে নাও আর কি, আমি হাত দিয়ে ড্র করছি। তো তাহলে এইটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা ছিল আমাদের বি পয়েন্ট, এটা ছিল আমাদের সি পয়েন্ট। ওকে, তাহলে এই কোণটা ছিল কত 60 ডিগ্রি, এই কোণটাও ছিল আমাদের কি 60 ডিগ্রি, এই কোণটাও ছিল 60 ডিগ্রি। আমার কথা হচ্ছে এই কোণগুলো কত হবে, এই কোণগুলো হবে কত 120 ডিগ্রি, এই কোণগুলো হবে 120 ডিগ্রি। বুঝাইতে পারলাম, এই কোণগুলো হবে আমাদের 120 ডিগ্রি। এখন যে জিনিসটা করবা, তুমি যে জিনিসটা করবা সেটা কি, সেটা হচ্ছে এই তিনটা বলের তুমি লব্ধি বের করবা, তিনটা বলেরই আমরা লব্ধি বের করবা। এখন আমরা তো শিখছি যে ভেক্টরে দুইটা বলের লব্ধি বের করতে পারি কিভাবে। ধরো পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর, দুইটা বলের যদি মান আমি পি এবং কিউ জানি এবং মধ্যবর্তী কোণ যদি আলফা জানি, তাহলে লব্ধি এর মান কি শিখছিলাম, √পি² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা, এটাই তো শিখছিলাম। তো আমি যে কাজটা করব এখানে, আমি যে কাজটা করবো, ধরো এই যে এফ বি এবং এফ সি বলে আমি লব্ধি বের করে ফেলি, এফ বি এবং এফ সি বলে লব্ধি বের করে ফেলি। আর লব্ধির ফর্মুলা কি, ধরো একটা পয়েন্টের উপর যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের দ্বারা আমি কি করব, একটা সামান্তরিক ড্র করব, এবং এই সামান্তরিক কর্ণটাই কি হবে আমাদের লব্ধি হবে। তাহলে দেখো আমাদের এফ বি এই দিকে ছিল আর এফ সি এই দিকে ছিল, তাহলে তাদের দ্বারা যদি আমি সামান্তরিক ড্র করি তাহলে তাদের কর্ণটা কোন দিকে হবে, এই দিকে হবে, তাহলে এইটাই হবে আমাদের লব্ধি। তাহলে এফ বিসি আমি লব্ধি ধরে ফেললাম বিসি, তাহলে এটা হলো এফ বি আর এটা হচ্ছে এফ সি। তাহলে এখন আমি বের করবো এফ বিসি, এবং এফ বিসি হবে এফ এর কি ঠিক বিপরীতে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ছিল এজন্যই। তাহলে এইদিকে ছিল কি আমাদের এফ এ, তাহলে এফ বিসি এবং এফ এ পরস্পর কিন্তু বিপরীত ডিরেকশনে আছে, মানে পুরাপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা যাই হোক, তো প্রথমে আমাদের ফরজ কাজ হচ্ছে এফ বিসি বের করা। তাহলে চলো এফ বিসি, তাহলে এফ বিসি সমান আমি কি লিখতে পারি, √এফ বি² প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2fb এফ সি কজ আলফা, এখানে আলফার মান কত 120 ডিগ্রি। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও। দেখো এফ বি² মানে কত 1.44 ইন্টু 10⁵ ওকে, প্লাস 1.44 ইন্টু 10⁵ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.44 ইন্টু 10⁵ ইন্টু 1.44 ইন্টু 10⁵, দেন হচ্ছে আমাদের কত কজ 120। তাইলে এখন যদি এটা আমি ক্যালকুলেটারে বসাই তাইলে কত আসে দেখে ফেলি আমি। 1 পয়েন্ট, আনসার তো দেবই আছে, হ্যাঁ, √1.44 ইন্টু 10⁵। ওকে ফাইন, √আনসার স্কোয়ার প্লাস 2 ইন্টু আনসার, সরি 2 ইন্টু আনসার ইন্টু আনসার ইন্টু কজ 120। তাইলে এইটা যদি বসাই তাইলে এটার মান আসে সিমিলারলি 1.44 ইন্টু 10⁵, 1.44 ইন্টু 10⁵। তাহলে তুমি এখন দেখো এই দুইটা বলের পরিবর্তে, এই দুইটা বলের পরিবর্তে তুমি এখন এই দিক বরাবর একটা বল পেয়ে যাচ্ছ এফবিসি, যেটার মান হচ্ছে কত 1.44 ইন্টু 10⁵। এখন তুমি এই দুইটা বলের পরিবর্তে তো এইটা পাইছো, এখন তুমি যে জিনিসটা করবে, এখন এই লব্ধি মানে এইখানে যে নতুন ভেক্টরের লব্ধি পাইছো এবং এফ এ এই দুইটার লব্ধি নিবা।
এই দুইটার লব্ধি নিবা। তাইলে এখন আমি এই দুইটার লব্ধি কিভাবে নিতে পারি? এখন দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে আছে। আর দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে থাকলে এফ নিট পরস্পর বিপরীত দিকে তাহলে আমরা জানি কি লব্ধির ক্ষেত্রে কি নিব, আমরা মাইনাস সাইন ইউজ করি, মাইনাস সাইন ইউজ করি এফ এ, যেহেতু দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে এখন এটার মান কত বের হয়েছে, 1.44 ইন্টু 10⁵। আচ্ছা, মাইনাস এফ এর মান কত, 1.44 ইন্টু 10⁵। তার মানে এখানে নিট আনসার কত আসে, 0 নিউটন। যেহেতু এইখানে তিনটা বলের লব্ধে 0 নিউটন চলে আসছে, তার মানে আমরা বলতে পারি কি, জি বিন্দুতে, বলতে পারি জি বিন্দুতে চার্জটা কি আছে, -1 কুলম্ব চার্জ স্থির থাকবে। ওকে, তাহলে এখন যদি আমি এই প্রশ্নের অর্থাৎ ঘ প্রশ্নের এগেইন ওভারভিউ করি, আমাকে ঘ প্রশ্নে কি বলছে দেখো, এ বিন্দুতে যদি আমি -5.4 মাইক্রোকুলম চার্জ স্থাপন করি, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রার ছেদবিন্দুতে -1 কুলম্ব চার্জ স্থির রাখা সম্ভব কিনা গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও। তাহলে এইটাই যদি আমি এখন ওভারভিউ করি, তাহলে ফার্স্ট অফ অল আমরা যে মধ্যমাটা আছে অর্থাৎ ত্রিভুজের ভরকেন্দ্রটা আছে, এই ভরকেন্দ্রই তো তুমি রাখবা। ত্রিভুজের মধ্যমাত্রা রয়েছে ছেদবিন্দুটাকেই বলা হয় ভরকেন্দ্র। তো ভরকেন্দ্রে তুমি -1 কুলম্ব চার্জ রাখবা। ভরকেন্দ্রে -1 কুলম্ব চার্জ তখনই স্থির থাকতে পারবে যখন এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর চার্জের দরুন, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর চার্জের দরুন এই যে ভরকেন্দ্রতে নিট বল যেটা আছে, সেই নিট বল যদি শূন্য হয় তাহলে স্থির হবে, আদারওয়াইজ স্থির হবে না। এই কনসেপ্টটা আমি অ্যাপ্লাই করছি। দেন এ বিন্দুর চার্জ, বি বিন্দুর চার্জ এবং সি বিন্দুর চার্জের দরুন আমি কি করছি, মানগুলা বের করছি। এই যে এখান থেকে আমাদের ঘর শুরু আর কি, ঘর শুরু। তাইলে প্রথমে আমার যেহেতু কুলম্ব বলের ফর্মুলাতে আমাদের আর আছে, সো আরটা আমি ফাইন্ড আউট করে ফেলছি। কিভাবে, ফার্স্ট অফ অল এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি এডিটা বের করছি, মানে মধ্যমার দৈর্ঘ্য বের করছি। দেন মধ্যমার দৈর্ঘ্য থেকে আমি ভরকেন্দ্রটা বের করছি। কোন কনসেপ্ট দ্বারা, এই কনসেপ্ট দ্বারা, আমরা জানি কি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই কনসেপ্ট দ্বারা করছে। তাহলে আমাদের যে কোনো শীর্ষ থেকে ভরকেন্দ্রের দূরত্ব হবে 2/3 ইন্টু মধ্যমা। তাহলে মধ্যমার দূরত্ব তো আমি পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করেই ফেলছি, মধ্যমার দৈর্ঘ্য 0.87, দেন 2/3 অ্যাপ্লাই করে আমি পাইছি কত, এজির ভ্যালু 0.58। আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এজির ভ্যালু যা হয়েছে আমাদের বিজির ভ্যালু সেম হবে, সিজির ভ্যালু সেম হবে। তার মানে আমাদের এখানে দূরত্ব নিয়ে আর কোনো পেইন নাই। আর এর ভ্যালু তিনটা বলে, মানে তিনটে চার্জের ক্ষেত্রেই সেম। তারপরে আমি এ বিন্দুর চার্জের কুলম্ব বল অ্যাপ্লাই করছি, জি বিন্দুতে বল বের করছি। বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে আমরা জি থেকে এ এর দিকে, যেহেতু আকর্ষণধর্মী হয়েছে এই জন্য জি থেকে এ এর দিকে হয়েছে, সিমিলারলি জিবি জিসি। ওকে, দেন আমি অ্যাপ্লাই করছি, এখানে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়েছে, কারণ কি এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ থাকা এই যে মধ্যখানে যদি সবগুলা বল সেম থাকে, সাম্যাবস্থা থাকে, তাহলে 120 ডিগ্রি হয়। তোমরা যদি স্থিতিবিদ্যা পড়ো, স্থিতিবিদ্যা অর্থাৎ সেকেন্ড পেপারে আমাদের অষ্টম অধ্যায় পড়লো, তোমরা সেটা ফিল করতে পারবা। আমি এখানে আর এত ডিটেলসে গেলাম না। তারপরে আমি কি করছি, যেহেতু আমাদের তিনটা বল আছে, আমি লব্ধি বের করবো, আমার উদ্দেশ্যই বলছিলাম আমি লব্ধি বের করবো। সো আমি এখন লব্ধির ক্ষেত্রে আমি কি করছি, আমি দুইটা ভেক্টর দিয়েই আগে সলভ করে ফেলছি। বি এবং সি এর আমি লব্ধি বের করছি। দেখো, এফ বি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার প্লাস 2 FB FC কজ আলফা, এই যে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি আর কি এখানে। এখন বল একটা ভেক্টর আসে, তার মানে তো তার মান বের করলেই হবে না, ডিরেকশনে বের করতে হবে। কারণ আমরা জানি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর কর্ণ ছেদকারী যে কর্ণটা আছে, এই কর্ণটা কি করে, লব্ধির দিকটা নির্দেশ করে। তাহলে এখানে যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে লব্ধির দিকটা হচ্ছে FBC, যা এফ এর বিপরীত, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দেন এগেইন আমি FA এবং FBC, কারণ এই দুইটা FB এবং FC এর পরিবর্তিত আমি FBC পাইছি। তার মানে FBC এবং F এর লব্ধিটা বের করলে আমাদের নিট লব্ধিটা বের হয়ে যাবে। তাহলে নিট লব্ধিটা হবে FBC মাইনাস FA। কি জন্য, এখানে মধ্যখানে মধ্যবর্তী কোণ ছিল আমাদের কত, 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হয় তাদের বিয়োগফলের সমান। তার মানে এখন এফবিসির ভ্যালু বসাইছি, এফ এর ভ্যালু বসাইছি, দেন দেখা গেছে আমাদের কি নিট বলটা শূন্য চলে আসছে। এবং আগেই বলছিলাম নিট বল যদি শূন্য হয়, তাহলে কি হবে আমাদের, যে -1 কুলম্ব চার্জ ভরকেন্দ্রে অর্থাৎ মধ্যমাত্রা ছেদবিন্দুতে কি হবে, স্থির হবে। তো এই ছিল যশোর 2025-এর প্রবলেম সলভ। তো হোপফুলি ক্লাসে রিভিউটা দিবা, এবং নেক্সট যদি সিকিউ দেই তাহলে চেষ্টা করবো এই টাইপেরই ভিভো সিকিউ দেওয়ার। ক্লিয়ার? এখন যদি তোমাকে বলতো যে জি বিন্দুতে প্রাবল্য কত, সিমিলার কেস, প্রাবল্য বললে তুমি জি বিন্দুতে +1 কুলম্ব চার্জ দিতে, আর বাকি সব কনসেপ্ট সেম ছিল, বাকি সব কনসেপ্ট সেম। এভাবে তোমাকে নিট বলটাই বের করতে হতো, প্রাবল্য মানেও নিট বল বের করবা, বল যদি বলে তাহলে নিট বল বের করবা। ঠিক আছে, তো হোপফুলি এতটুকুই আসলো। তো ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।